24 পৌরসভায় শান্তিপূর্ণ ভোট, চলছে গণনা, বেড়েছে ভোটার উপস্থিতি। সব মহাসড়ক হবে 4 লেন, চলবে না 3 হুইলার, সর্বোচ্চ গতি 85 কিলোমিটার, আইনের খসড়া অনুমোদন। ভাষান্তরের পথে আরো 1134 রোহিঙ্গা, কাউকে চাপ প্রয়োগে করা হচ্ছে না বললেন ওবায়দুল কাদের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21-এর দেশের সংবাদে, আপনাদের সাথে আছি রাজিউর রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। স্থানীয় সরকারের পৌরসভা নির্বাচন শুরু হয়েছে। প্রথম দফায় 24 পৌরসভা নির্বাচনে শান্তিপূর্ণ ভোট গ্রহণ শেষ হয়েছে। ভোট হয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে। এখন চলছে গণনা। শীতের সকালে কোথাও কোথাও ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা বাড়তে থাকে। প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে খুলনার চালনা পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ হয়েছে। শীতের সকালে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে। নির্বাচনকে ঘিরে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা। এবার মেয়র প্রার্থীরা লড়ছেন দলীয় প্রতীকে। বরিশালে সকাল থেকে ভোটাররা আসতে থাকে ভোট কেন্দ্রে। রংপুরের বদরগঞ্জ পৌরসভায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয় ভোট গ্রহণ। শীত উপেক্ষা করে ভোটাররা আসেন কেন্দ্রে। রাজশাহীতে তীব্র শীত উপেক্ষা করে ভোট দিতে আসেন ভোটাররা। চট্টগ্রামে সীতাকুণ্ডে বড় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে নির্বাচন। দিনাজপুরে ইভিএমে স্বাচ্ছন্দ্যে ভোট দেন ভোটাররা। ময়মনসিংহের গফরগাঁওয়ে ভোট কেন্দ্রে ভোট হয়েছে শান্তিপূর্ণ। বরগুনার বেতাগীতে নারী ভোটারদের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা গেছে। চুয়াডাঙ্গায় নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 7 প্রার্থী। অল্প সময়তে ভোটকে মজা পেলাম। আগের ভোটের চেয়ে এইটাই সহজ মনে হইল। পাবনার চাটমোহর পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণের শুরুর দিকেই 2 স্বতন্ত্র প্রার্থী ভোট বর্জন করেন। সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার নির্বাচন শেষ হয় শান্তিপূর্ণভাবে। এদিকে পঞ্চগড়ে ভোটকে কেন্দ্র করে দুর্বৃত্তরা জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসারের গাড়ি ভাঙচুর করেছে। অন্যদিকে সাভার, কুষ্টিয়া, নেত্রকোনা, হবিগঞ্জ, পটুয়াখালী, কুড়িগ্রাম, মানিকগঞ্জে শান্তিপূর্ণ ভোট গ্রহণ হয়েছে। নির্বিঘ্নে ভোট দিতে এসেছি, কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা হচ্ছে না। রত্না জামান, 21 টেলিভিশন। সাভারের ধামরাইয়ে আছেন সহকর্মী স্মৃতি মণ্ডল। ভোটের সর্বশেষ খবরাখবর জানবো তার কাছ থেকে। দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে, যেখান থেকে আজকে এই ধামরাই পৌরসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেছনে রিটার্নিং কর্মকর্তা মনির হোসেন এবং তার সহযোগী যারা আছেন তারা কিন্তু এরই মধ্যে প্রস্তুতি নিয়েছে নির্বাচনী ফলাফল ঘোষণার জন্য। তো আমরা যেটি দেখেছি যে আজকে সকাল থেকে কিন্তু 8টা থেকে 4টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে একটি উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে এবং ভোটারদের উপস্থিতিও কিন্তু আশাব্যঞ্জক ছিল। এবং যার কারণে 4টা বাজে ভোটের টাইম নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু অনেকেই যেহেতু ভোট কেন্দ্রের ভেতরে ছিলেন তারা ভোট দিয়েছেন এবং এখন পর্যন্ত কিন্তু আসলে ভোটের ফলাফল এসে পৌঁছায়নি। তো আমরা যেটি একটি কেন্দ্রের মাত্র 21টি কেন্দ্র এই পৌরসভার, সেখানে একটি কেন্দ্রের ফলাফল আমরা পেয়েছি। এই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের পুরুষ 8 নং কেন্দ্র, যেটি পুরুষ, সেখানে আওয়ামী লীগ প্রার্থী গোলাম কবির তিনি পেয়েছেন 1162 ভোট এবং বিএনপির দেওয়ান নাজিম উদ্দিন তিনি পেয়েছেন 48 ভোট এবং একই সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের শওকত আলী তিনি পেয়েছেন 7 ভোট। তো আপনারা জানেন যে এই পৌরসভায় 35 জন কাউন্সিলর এবং সংরক্ষিত কাউন্সিলর 9 জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং আমরা যেটা দেখেছি বাইরে কিন্তু একটু উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং একে একে বাকি কেন্দ্রগুলোর ফলাফল ঘোষণা করা হবে। এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ খবর। পাবনা চাটমোহরে আছেন সহকর্মী রাজিউর রহমান রুমি, জেনেইব তার কাছ থেকে ভোটের সর্বশেষ পরিস্থিতি। চাটমোহর পৌরসভায় সকাল 8টা থেকে চাটমোহর পৌরসভা নির্বাচন প্রথম ইভিএমে শুরু হয় এবং 4টাতে শান্তিপূর্ণভাবেই শেষ হয়। তো এখানে মোট 4 জন চেয়ারম্যান ক্যান্ডিডেট ছিলেন, এর মধ্যে 2 জন স্বতন্ত্র ছিলেন এবং একজন আওয়ামী লীগ এবং আরেকজন বিএনপি।
দুজন স্বতন্ত্র প্রার্থী তাদের ভোট বর্জন করেছে। তারা ভোট কেন্দ্রে তাদের ভোটারদের যেতে দেওয়া হচ্ছে না, এই মর্মে তারা ভোট বর্জন করেছে। তাছাড়া কোনো বিচ্ছিন্ন ঘটনা, তেমন কোনো ঘটনা ঘটেনি। এ পর্যন্ত রেজাল্টে যেটা দেখা যাচ্ছে যে এখানে নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাকু বেশ ভোটে এগিয়ে আছে। এখন থেকে সব মহাসড়কে 4 লেনের পাশাপাশি বাধ্যতামূলকভাবে সার্ভিস লেন রাখতে হবে, সড়ক রাখতে হবে দখলমুক্ত, এমন বিধান রেখে মহাসড়ক আইন 2020-এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভায় নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। গণভবন থেকে মন্ত্রিপরিষদ বিভাগে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন প্রধানমন্ত্রী। এই আইন অনুযায়ী সড়কে অবৈধ স্থাপনা নির্মাণে 2 বছর কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে। আর স্থায়ী অবকাঠামো হলে শাস্তি হবে 5 বছর জেল ও 5 লাখ টাকা জরিমানা। রিপোর্টে আরো জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সড়ক মহাসড়কের সম্পত্তি সংরক্ষণ, 4 লেনের মহাসড়কে স্থানীয় বাসিন্দাদের চলাচলের সুবিধার্থে সার্ভিস লেন তৈরি, আন্ডারপাস ও ওভারপাস নির্মাণ সহ কিছু নতুন বিধান যুক্ত করে মন্ত্রিসভায় অনুমোদন পায় মহাসড়ক আইন 2020 এর খসড়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। নতুন আইন অনুযায়ী নির্দিষ্ট দূরত্বে ফিলিং স্টেশন, চালকদের বিশ্রামাগার ও রিক্রিয়েশন সেন্টার থাকতে হবে, নিশ্চিত করতে হবে নিরবিচ্ছিন্ন যানবাহন চলাচল। পরে এ বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন মন্ত্রিপরিষদ সচিব। জানান, সড়ক ও মহাসড়কের আন্তর্জাতিক মান বজায় রাখার জন্য 1925 সালের হাইওয়ে আইন যুগোপযোগী করা হলো। এখন আস্তে আস্তে আমরা 4 লেনে চলে যাচ্ছি, মাঝখান দিয়ে একটা আপনার মিডিয়ান থাকতেছে এবং 2 সাইডে স্লো মুভিং আপনার ভেহিকেলের জন্য করা হচ্ছে। তাইলে সব জায়গায় তো ধরেন থাকবে না, আপনার আন্ডারপাস দেওয়া সম্ভব হবে না, সেই ক্ষেত্রে ওভারপাসের ব্যবস্থা রাখতে হবে। ফুয়েল স্টেশন প্লাস মানুষের রিক্রিয়েশন, আর বিশেষ করে ট্রাক ড্রাইভাররা যারা লং ড্রাইভে যায় তাদের জন্য রেস্টিং প্লেস, যেমন ছোট একটা করে রুমের মতন ভাড়া পেমেন্টে এটার জন্য রাখা হয়। এবং এটা সড়কের পাশে ঐতিহ্যবাহী স্থাপনা সংরক্ষণ, বন্যপ্রাণী চলাচলের সুবিধা রাখা, গাছ লাগানো সহ সৌন্দর্য বর্ধনে সড়ক ও জনপথ অধিদপ্তরের ল্যান্ডস্কেপিং নীতিমালাও অনুমোদন এসেছে বৈঠক থেকে। এছাড়া যমুনার বঙ্গবন্ধু রেল সেতুর উপরে গ্যাস সঞ্চালন লাইন বসাতে ধনুয়া এলেঙ্গা ও বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পারে 53.15 একর সংরক্ষিত বনভূমির 11,246টি গাছ কাটার অনুমতি দিয়েছে মন্ত্রিসভা। তাইলে সেক্ষেত্রে সে 2 বছরের কারাদণ্ড বা স্থায়ী স্থাপনার ক্ষেত্রে অনধিক 5 লক্ষ টাকা এবং অস্থায়ী স্থাপনার ক্ষেত্রে অনধিক 50,000 টাকা দণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। তবে কোনোভাবেই যেন গাছের পাতা, ডাল বা ব্রাঞ্চের সড়কের মধ্যে না আসে এবং এখান থেকে পানি পড়ে পরবর্তীতে না হয়। তারপরে প্রকৃতির সাথে মানানসই পরিবেশ, ঐতিহাসিক ভবন, প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য, জীববৈচিত্র্য সমৃদ্ধ এলাকা ল্যান্ডস্কেপিংয়ের সাথে সমন্বয় রেখে সংরক্ষণ করতে হবে। এদিকে আপাতত ঢাকা লন্ডন ফ্লাইট বন্ধ না করার সিদ্ধান্ত এসেছে মন্ত্রিসভার বৈঠক থেকে। তবে যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের থাকতে হবে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে, এর খরচও বহন করতে হবে যাত্রীদেরই। সেক্ষেত্রে 2টা অপশন দেওয়া হচ্ছে যে আমাদের যে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন দিয়াবাড়িতে আর যে হসপিটালটি আছে সেইখানে থাকবে 14 দিন। এছাড়া হজ ও ওমরা ব্যবস্থাপনা আইন এবং মোংলা বন্দর কর্তৃপক্ষ আইনের খসড়ার অনুমোদন দেওয়া হয় মন্ত্রিসভার বৈঠকে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। দ্বিতীয় দফায় 1000-এরও বেশি রোহিঙ্গাকে ভাষান্তর নেওয়া হচ্ছে। আগামী কয়েকদিন এ প্রক্রিয়া চলবে। এদিকে রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সংস্থাগুলোকে মায়ানমারের উপর চাপ সৃষ্টিতে কার্যকর কৌশল খোঁজার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের সহায়তায় প্রণব চক্রবর্তী রিপোর্ট। মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের প্রথম দল ভাষান্তরে যায় 4 ডিসেম্বর। এবার শুরু হয়েছে দ্বিতীয় দলটিকে সেখানে নেয়ার প্রক্রিয়া। উখিয়া কলেজ মাঠ থেকে আনুমানিক 1000-এর বেশি রোহিঙ্গা নিয়ে ভাষান্তরে যাচ্ছে 23টি বাস। আগামী কয়েকদিন চলবে এ প্রক্রিয়া। এদিকে নিজ বাসায় ব্রিফিংকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সংস্থাগুলোকে মিয়ানমারের উপর চাপ প্রয়োগে কৌশলী হতে হবে। বাংলাদেশ বিশ্বাস করে আলাপ আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান সম্ভব,
তাই বিশ্ব সম্প্রদায় তথা আন্তর্জাতিক সংস্থাসমূহকে রোহিঙ্গা নাগরিকদের প্রত্যাবাসনে মিয়ানমারের উপর চাপ সৃষ্টির কার্যকর কৌশল অবলম্বনের জন্য আমরা আবারও আহ্বান জানাচ্ছি। রোহিঙ্গাদের ইচ্ছার বিরুদ্ধে ভাষান্তরে নেওয়া হচ্ছে। কিছু আন্তর্জাতিক সংস্থার এমন ধারণা সত্য নয় বলেও জানান ওবায়দুল কাদের। আন্তর্জাতিক সম্প্রদায় ততদিন ধরে শুধু বাংলাদেশের মানবিকতার প্রশংসা করে যাচ্ছে, আশ্বাসের বাণী শোনানো ছাড়া দৃশ্যমান আর কি হয়েছে। এখনো নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিতে মায়ানমারের উপর কার্যকর কোনো চাপ তৈরি করা যায়নি। এ বাস্তবতা রোহিঙ্গাদের সাময়িক স্থানান্তরে আন্তর্জাতিক সম্প্রদায়ের বিরোধিতা করা কতটুকু যৌক্তিক। প্রায় 12 লাখ রোহিঙ্গার ভরণ পোষণে বাংলাদেশের অর্থনীতি চাপের মুখে পড়েছে, ক্ষতি হচ্ছে প্রাকৃতিক পরিবেশের। তাই এ সমস্যার সমাধানে কূটনৈতিক তৎপরতা আরও বাড়ানোর তাগিদ দেন ওবায়দুল কাদের। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহ, চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা। আমন্ত্রণ 21 দেশের সংবাদে। দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। পঞ্চগড়ে বাড়ছে শীত, বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ঠাকুরগাঁওয়ে ঘন কুয়াশা আর হিমশীতল বাতাসে জেঁকে বসেছে শীত। ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। শীতের তীব্রতা ক্রমেই বাড়ছে গাইবান্ধায়। বিশেষ করে চরাঞ্চল ও নদী তীরের বাসিন্দাদের ভোগান্তি অনেক বেশি। মৌলভীবাজারে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশায় ঢাকা আকাশ, খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে। কুড়িগ্রামে দ্বিতীয় দফা শৈত্যপ্রবাহে জনজীবনে নেমে এসেছে ভোগান্তি। শৈত্যপ্রবাহ চলতি মাসের শেষ পর্যন্ত থাকতে পারে বলে আভাস দিয়েছে রাজারহাট আবহাওয়া অফিস। সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 7.7 ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডা বারবার হইলে তো ঠান্ডা লাগে, দুপুরে খেতা গাও দিয়ে থাকি, তাই তো ঠান্ডা। কাজে যাওয়া খুব সমস্যা বর্তমানে, অটো চালা খুবই কষ্ট, কুয়াশা অন্ধকার দেখা না যায়। টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকের চাপায় মোটরসাইকেলের 3 আরোহী নিহত হয়েছে। সকালে ভুয়াপুর টাঙ্গাইল সড়কের উপজেলার সিঙ্গুরিয়া ব্রিজের উপর এই ঘটনা ঘটে। ফ্রেশ কোম্পানির একটি ট্রাক ভুয়াপুর টাঙ্গাইল সড়কের সিঙ্গুরিয়া ব্রিজের উপর আসলে বিপরীত থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও 1 জনের মৃত্যু হয়। এদিকে সকালে নরসিংদীর বেলাবতে মালবাহী 2 ট্রাকের সংঘর্ষে ট্রাকের এক পরিবহন সহকারী নিহত হয়েছেন। খাদ্যশস্য উদ্বৃত্ত জেলা দিনাজপুরে এবার সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে ধান। এর প্রভাব পড়েছে চালের বাজারে। চড়া দাম পেয়ে কৃষক ও মিল মালিকরা খুশি হলেও বিপাকে নিম্ন আয়ের মানুষ। দিনাজপুর প্রতিনিধি চিত্ত ঘোষের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। আমনের ভরা মৌসুম, বাজারে ধানের আমদানিও বেশ, কিন্তু দাম চড়া। 75 কেজির প্রতি বস্তা সুমন স্বর্ণ, গুটি স্বর্ণ, উপসি সহ বিভিন্ন মোটা জাতের ধান বিক্রি হচ্ছে 2200 থেকে 2300 টাকায়। জিরা কাটারি, কাটারি, চিনিগুড়া সহ সরু ধান 3500 থেকে 3600 টাকা। ধানের দাম বাড়ায় প্রভাব পড়েছে চালের বাজারে। 28 চালের 50 কেজির বস্তা 2400 থেকে বেড়ে 2600 টাকায়, আর 2600 টাকার মিনিকেট 2800, 1900 টাকার গুটি স্বর্ণা 2100 এবং 2100 টাকার সুমন স্বর্ণ 2300 টাকায় বিক্রি হচ্ছে। প্রতিটা চালের দাম বাড়তেছে। এটা মিলে আমরা যাচ্ছি, মিলে তো বলতেছে ধানের দাম বেশি, আবার চালের দাম বেশি। মিল থেকে যেভাবে ওরা দাম ধরে সেইভাবে আমরা কিনে আনি, সেইভাবে আমরা বিক্রি করি। ধান চালের দাম বৃদ্ধি পাওয়ায় খুশি কৃষকরা, তবে নিম্ন আয়ের মানুষ রয়েছেন বিপাকে। আমরা তো গরিব সাধারণ লোকের চাউলের দাম যদি বাড়ে তা আমরা কিভাবে, যারা খেটে খায় এদের জন্য খুব কষ্টকর। এই দামটা বেশি কারণ হচ্ছে আবাদটা কম হয়েছে। 5 বছর যাতে এই বাজারটা থাকে, কারণ কৃষক যদি দেশে ধানের বাজার না পায়, দেশ আমাদের কোনোদিনও উন্নতি হবে না। সরকার যদি এইভাবে শেষ পর্যন্ত বাজারটা রাখে তাহলে আমরা কৃষক লাভবান হব। মিলাররা বলছেন উৎপাদন কম হওয়ায় দাম বেড়েছে।
সামনে দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা তাদের। এখনই যদি আমদানির পরিমাণটি আরো বাড়ানো না হয়, আমার মনে হয় সামনের দিকে বাজার হয়তো আরো বাড়তির দিকে যেতে পারে। ধান চালের বাজার নিয়ন্ত্রণে নিয়মিত মনিটরিং দরকার বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সমর ইসলাম, 21 টেলিভিশন। সুনামগঞ্জে দিরাইয়ে চলন্ত বাসে কলেজ ছাত্রীকে ধর্ষণের ঘটনায় পরিবহন কর্মী রশিদ আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন পিবিআই। রোববার মধ্যরাতে ছাত্রকের গোবিন্দগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে জানায় পিবিআই এর কর্মকর্তারা। তারা জানান, ঘটনার সময় বাসে ছিল চালক ও সহকারী। ঘটনা জানাজানি হওয়ার পর রশিদ দিরাই থেকে পালিয়ে গোবিন্দগঞ্জ চলে আসে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর মাহেন্দ্রক্ষণে বাংলাদেশ। যাদের ত্যাগের বিনিময়ে এই স্বাধীন বাংলাদেশ, তাদের অনেকেই এখনো পাননি কোনো স্বীকৃতি। ৭১-এ সম্ভ্রম হারানো মৌলভীবাজারের শিলা ও মায়ার নেই মাথা গোজার ঠাইও। দুই বীর নারীর জীবনের গল্প তুলিয়েছেন মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তী, জানাচ্ছেন মাসুম আলিসা। ১৯৭১ সালে যাত্রা দলের নায়িকা ছিলেন শিলা গুহ। সে সময় রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার অলিপুরে গার্লস স্কুলের দলের সাথে ছিলেন তিনি। একদিন রাজাকাররা পাকিস্তানি সৈন্যদের নিয়ে এসে শিলা গুহ, সবিতা ও মিনু নামে ৩ তরুণীকে ধরে নিয়ে যায়। নির্যাতনের শিকার হন তারা। অজ্ঞান হয়ে পড়েন। মৃত ভেবে শিলা গুহাকে ফেলে দেওয়া হয় ধান খেতে। সেখান থেকে স্থানীয় চেয়ারম্যান আবুল হোসেন ও তার ভাই সাত্তার তাকে উদ্ধার করে সুস্থ করেন। খবর যায় খান সেনাদের কাছে। তাকে ফেরত দিতে আবুল চেয়ারম্যান অস্বীকার করলে পাকিস্তানি হানাদার বাহিনী আবুল হোসেন ও তার ভাই সাত্তারকে ধরে নিয়ে ভুরুঙ্গুমারি সড়কে হত্যা করে। দেশ স্বাধীন হলে শিলা বাগেরহাটের নিজ বাড়িতে ফিরে যান, কিন্তু স্থান হয়নি পিতৃগৃহে। নিয়ে গেছে মিলিটারি ক্যাম্পে, ৫-৭ দিন রাখছে, তারপর ছাড়ছে। শিলা দর্শন হয়ে গেছে। বাবা মা আমার জায়গা দেয় নাই, আমার কেনাই দিয়েছে। আবারও যোগ দেন যাত্রা দলে। গাড়ি চালক যতীন গুহের সাথে বিয়ে হয় তার। বিয়ের ৭ বছর পর যতীন জানতে পারেন তিনি বীরাঙ্গনা। ২ সন্তান সহ শিলাকে রেখে পালিয়ে যান যতীন। স্বামীকে খুঁজে খুঁজে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এসে আশ্রয় নেন। এখন বয়স হয়েছে, মানুষের সাহায্য সহায়তায় চলে সংসার। আমাদের তখন আর ঘরে খাবার টাবার নাই, আমার বাবাও আর আসে না। তখন আমার মা বাধ্য হয়ে আবার যাত্রা দলে গেল। শিলার মতো ভাগ্য বিড়ম্বিত শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের ষাড়েরগঞ্জ গ্রামের মায়া খাতুন। স্বাধীনতা যুদ্ধের সময় বাড়ির পাশে জানাওড়া প্রাথমিক বিদ্যালয় ছিল পাকিস্তানি হানাদার বাহিনীর ক্যাম্প। একদিন দুপুরে মায়াকে ক্যাম্পে নিয়ে যায় হানাদাররা। তারপর চলে বর্বর নির্যাতন। ৬ দিন ৫ দিনের দিন আমারে তাই উদ্ধার করি আনছুন। এমন অবস্থায় আনছুন যে আমি না মরা না জিতা বুঝছো। আরও মানুষ আসছিল। এই অবস্থায় থাকার পরে দি আমার বাপে একজন মহিলার সাথে আমার দিলে হইলেন, গিয়া যাও কি তুমি, আমিও আইতেছি। স্বাধীন বাংলাদেশে মায়া দেশে আসেন নিজ বাড়িতে। এই সময়ের মধ্যে বাবা নিরুদ্দেশ হন, মা মারা যান। আশ্রয় নেন নানির কাছে। নানি মারা গেলে আর আশ্রয় থাকে না মায়ার। কাজ নেন হোটেলে। একসময় হোটেল মালিক তাকে তৃতীয় স্ত্রী হিসেবে গ্রহণ করেন। স্বামী মারা গেলে 2 মেয়েকে নিয়ে অসহায় হয়ে পড়েন। জীবন সায়ান্নে এসেও মেলেনি মুক্তিযোদ্ধার সম্মান। কাঠুর দিল, আনলাম, কাগজপত্র আছে এখনো করো, কিন্তু কখনো আমার কোনো কিছু হয় না। জীবনের পরন্ত বেলায় এই 2 বীরাঙ্গনার দাবি প্রাপ্য সম্মান আর মুজিব বর্ষে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী মাথা গুজবার ঠাঁই। শেষ জীবনে একটু স্বস্তি চান তারা। মাসুম আলিসা, 21 টেলিভিশন। এবার চট্টগ্রাম সংবাদ। দেশের শান্তিতে যারা খুশি নয়, পার্বত্য অঞ্চলের উন্নয়নেও তারা খুশি নয় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে রাঙামাটির সাজেকে বঙ্গবন্ধু ট্যুর DHT মাউন্টেন বাইক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী সব কথা বলেন। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম নিয়ে অতীতে অনেক ষড়যন্ত্র হয়েছে, এই ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। তিনি ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সকলকে সজাগ থাকার আহ্বান জানান। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ শফিকুল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপঙ্কর তালুকদার।
সকল বিভেদ বিভ্রান্তি ভুলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তিনি এজন্য দলীয় নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান। সকালে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে প্রয়াত আওয়ামী লীগ নেতা SM আলমগীর স্মরণে আয়োজিত স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি প্রয়াত নেতা জীবন দর্শনকে ধারণ করে নেতা কর্মীদের দলের ঐক্য অটুট রাখারও আহ্বান জানান। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আজম নাসিরউদ্দিন সহ স্থানীয় নেতারা। শেষ করছে ২১-এর দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। ২৪ পৌরসভায় শান্তিপূর্ণ ভোট, চলছে গণনা, বেড়েছে ভোটার উপস্থিতি। সব মহাসড়ক হবে 4 লেন, চলবে না 3 হুইলার, সর্বোচ্চ গতি 85 কিলোমিটার, আইনের খসড়া অনুমোদন। ভাষান্তরের পথে আরও 1134 রোহিঙ্গা, কাউকে চাপ প্রয়োগ করা হচ্ছে না বললেন ওবায়দুল কাদের। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সাথে থাকুন।